জামাতের আমির সাহেব উনি একজন সম্মানিত ব্যক্তি। হঠাৎ করে যে উনি যে একটা কথা বলেছে এটা কত বড় আকারে প্রশ্নমুখী হতে পারে সেটা জনতাই আগামীতে ফয়সালা করবে। গত 16 বছর 7 মাস যাবৎ এত দেশপ্রেমিক কোথায় ছিল? এত দেশপ্রেমিক থাকা অবস্থায় হাজার হাজার মা বোনদের দর্শিতার শিকার হতে হয়েছে এবং গণহত্যা থেকে শুরু করে এই 16 বছর 7 মাস যে হারে আমার বাংলাদেশে গণহত্যা হয়েছে এটা নজিরবিহীন ঘটনা হয়েছে। তাহলে এই গত 16 বছর 7 মাস দেশপ্রেমিক ব্যক্তিগুলো কোথায় ছিল? এই যে আওয়ামী লীগের আমলে যে বিএনপি যে মুক্তিযোদ্ধা থাকা, বিএনপি যে মুক্তিযোদ্ধা তাদেরও তো অসম্মান করা হয়েছিল, তাদেরকেও তো লাঞ্ছিত করা হয়েছে। তখন তো ওইভাবে হাইলাইট করে নাই যে মুক্তিযোদ্ধা, তখন তো হাইলাইট করছে বিএনপির একজন নেতাকে এরকম করছে, কিন্তু তখন ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই। এই ডিসেম্বর মাসটা হচ্ছে এনামুল হক ভাই আমাদের বিজয়ের মাস। আমি প্রথমে 1971 সালের যারা যুদ্ধ করেছে, যুদ্ধের বিনিময়ে যে রক্তের বিনিময়ে যারা শহীদ হয়েছে, শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটা দেশ পেয়েছি। প্রথমে তাদেরকে আমি মন ভরে প্রাণ ভরে রেসপেক্ট করে শ্রদ্ধা করি। আজকে যে বিষয়টা এনামুল হক মনির ভাই নিয়ে আসছেন, এনামুল হক মনির ভাই এখানে আপনার আলোচক বৃন্দ আছেন, তাদের কাছে আপনাকে সহ আমি একটু এমন বলতে চাই যে আমাদের মিডিয়াগুলো দেখেন, মিডিয়াগুলো কিভাবে হাইলাইট করছে বা কিভাবে শিরোনামটা করেছে যে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, কিন্তু এখানে ভিতরে কি অন্তর্গত কাহিনী বা পেছনের অন্তরে কি কাহিনী এগুলো কিন্তু উল্লেখ করে নাই, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। এই যে হাইলাইটটা করেছে, এই হাইলাইটটা তার একটা নেগেটিভ আমাদের মধ্যে সামাজিক যোগাযোগের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আওয়ামী লীগের আমলে যে বিএনপি যে মুক্তিযোদ্ধা থাকা, বিএনপি যে মুক্তিযোদ্ধা তাদেরও তো অসম্মান করা হয়েছিল, তাদেরকেও তো লাঞ্ছিত করা হয়েছে। তখন তো ওইভাবে হাইলাইট করে নাই যে মুক্তিযোদ্ধা, তখন তো হাইলাইট করছে বিএনপির একজন নেতাকে এরকম করছে, কিন্তু তখন ওই হাইলাইটটা করে নাই। আমি মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সম্মান করি এবং রেসপেক্ট করি। আমি তাই বলি কি, মুক্তিযোদ্ধারা যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, সেটাকে আইনের ঊর্ধ্বে চলে যাবে? এটা কখনই হতে পারে না, আইনের ঊর্ধ্বে যেতে পারে না মুক্তিযোদ্ধারা। ঠিক আছে, এখন মুক্তিযোদ্ধা বলছেন যে মুক্তিযোদ্ধা যে আব্দুল ভাই বলেছেন যে আমার গলায় জুতার মালা, মানে সকল মুক্তিযোদ্ধা জুতার মালা। তাহলে আমি বলতে চাই, উনি যে খুন করেছেন, তাহলে কি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা খুনি? উনি যে তার এলাকায় অপরাধ সংগঠিত করেছেন, সকল অপরাধী কি সকল মুক্তিযোদ্ধা দায়ী নিবে? এটা আমি প্রশ্ন করতেছি। আর এখন একটা ভাই আছেন দেলোয়ার হোসেন, উনি ওনার এলাকার লোক। আমি ওনার কাছে আমি জানতে চাই, আপনি যদি ওই এলাকার হয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগ শাসন আমলে উনি কেন এলাকার বাইরে ছিল? তখন কোন মুক্তিযোদ্ধা কেন প্রতিবাদ করলো না? একজন মুক্তিযোদ্ধাকে কেন এলাকার বাইরে থাকতে হলো? তখন কেন প্রতিবাদ করলো না? তখন কোন শিরোনাম কেন হলো না? ধন্যবাদ আপনাকে। ফুয়াদ আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যে মুক্তিযোদ্ধা, তথাকথিত মুক্তিযোদ্ধা কালু, তিনি যুদ্ধ করতে পারেন সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সে বিচারে তিনি রেসপেক্টের পাত্র হতে পারেন, কিন্তু তার যে চরিত্র ছিল সেই চরিত্রের বিচারে সে একজন অপরাধী। অপরাধীর পরিচয় শুধুমাত্র সে অপরাধী। সে 2016 সালে লুদিয়ার বাজারে কালু এবং তার ছেলে মিলে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে আবু বক্কর সিদ্দিক নামে একজনকে ব্রাশ ফায়ার করে হত্যা করে, এবং তার চরিত্র এতটাই খারাপ যে জেলে থাকা অবস্থায় শামীম নামে একজনকে লাত্থাতে জেলের ভিতর হত্যা করে। এবং যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে এলাকাবাসীদের কাছে মতামত যেটা, যে তিনি লুদিয়ারা হাই স্কুলের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম নামে একজন, সেই হালিম সাহেবের কে সে লাথি মেরে পুকুরের মধ্যে ফেলে দেয়। সেই আক্রোশ থেকে তার লোকজন দিয়ে সে এই ঘটনা ঘটানো হয়। এখন যারা বলার চেষ্টা করছে আইন হাতে তুলে নিয়েছে, আইন হাতে তুলে নিয়ে অপরাধ করেছে, ভাই আমাদের দেশে তো সামাজিক শাস্তির বিধান আছে। বিশ্বের আমেরিকাতে অনেক বার হয়েছে যেরকম যে সামাজিক শাস্তি দিয়ে তাদেরকে বিচার করেছে, মাথায় ঘোল ডালা, মাথা নেড়া করে ছেড়ে দেওয়া, এগুলো আমাদের দেশে চলতে আছে, কিন্তু এগুলোকে এতদিন হাইলাইট করা হয়নি। এগুলো আসলে আওয়ামী লীগের একটা অস্ত্র ছিল যে মুক্তিযুদ্ধ, আমরা মানেই মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের আমলেও গোপালগঞ্জ হাই স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যে স্কুলে পড়েছে সেই স্কুলেরও নির্বাচন একজনকে হচ্ছে গলায় জুতার মালা পরিয়ে বসিয়ে রাখা হয়েছিল। এর অনেক প্রমাণ আছে। কই এগুলো নিয়ে তো কোনোদিন আলোড়ন সৃষ্টি হলো না। সে একজন মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার অপরাধ ছিল সে নাকি ওই যে চরমনাই পীরের সাথে দল করতো, সেজন্য তাকে গলায় জুতার মালা দিয়ে পরিয়ে অপরাধ করা হলো, কিন্তু এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হলো না। আসলে এগুলা আমাদেরকে বিভ্রান্তি ছড়িয়ে আমাদের মধ্যে ঐক্য নষ্ট করার প্রচেষ্টা। এবং জামায়াত যে কাজটা করেছে সেখানে তারা তাদের দলীয় গঠনতন্ত্র বজায় রাখার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে করেছে, কিন্তু তারা যে ব্যক্তিরা
এর প্রতিবাদ করেছে। আমাদের সবাইকে প্রতিবাদী সোজা মেরুদণ্ডের মানুষ হওয়া উচিত, এবং তার কর্মীরা এই কাজ করার কারণে যখন তাদেরকে বহিষ্কার করলো, এর কিন্তু কিছু ব্যাড ইফেক্টও পড়বে, কারণ এতে মানুষ প্রতিবাদের আশা হারিয়ে ফেলবে যে অপরাধ করলেও তাকে কিছু বলা যাবে না। এটা উচিত হয়েছে কি হয়নি সেটা মাননীয় অতিথিরা উত্তর দিবেন। এসে ব্যক্তি সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। রবিউল আলম, রবিউল আলম সাহেব কোনো প্রশ্ন থাকলে আনমিউট করেন, আনমিউট করে প্রশ্নটা বলেন। মাইকটা মিউট আছে আপনার, একটু আনমিউট করতে হবে। আচ্ছা, আমি আমার এখানে আনমিউট করে যাচ্ছি কিনা। না, আনমিউট করে যাচ্ছে না, আপনি আনমিউট করেন, আনমিউট করতে হবে। মাইক মিউট আছে আপনার ভাই, মাইক মিউট আছে, শুনতে পাচ্ছি না। আগে আপনি আনমিউট করার একটু চেষ্টা আগে করেন। যে জি, এখন জি, শুনতে বলেন, পারছেন? বলেন। এখন শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। তো একটু আগে যে আলোচক একজন কথা বললেন যে আসলে আমাদের দেশে একটা রীতি আছে, আপনি যখন আমার সঙ্গে ঝগড়াঝাটি করতে বাকশালী কায়দায় আপনি আমার সঙ্গে লড়বেন, কথা বলবেন, এবং বাকশালদের মদতপুষ্ট হয়ে যখন আমার সঙ্গে ঝগড়া করবেন, তখন আমি তো আপনার সঙ্গে ঝগড়া করতে আমি প্রস্তুত হব। এই অবস্থায় মারামারি হতে পারে। এখন এখন এই অবস্থায় কে কাকে মারবে, কে কাকে জুতার মালা পরাবে, এ ঠিক আমার তো মনে হয় এই 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 অবস্থায় তাকে এভাবে ঝগড়া করতে গিয়ে তাকে আহ, জুতার মালা পরানো হয়েছে। আর এটা ওরও এই দেশে একটা রীতি আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক ভাবে, যে এইভাবে কেউ বাকশালী কায়দা কথা বললে তার সঙ্গে আগে ঝগড়া হয়, এমনকি মারপিট হয়, আরো অনেক কিছু হয়, এরপর তাকে জুতার মালা নিয়ে বিদায় হতে হয়। তো এখানে আবার মুক্তিযোদ্ধার ট্যাগ লাগিয়ে ভিন্ন খাতে এই জিনিসটা প্রভাবিত করার কোনোই মানে হয় না। জি, ধন্যবাদ আপনাকে। আজহারুল ইসলাম, আজহারুল ইসলাম সাহেব আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে বিষয়টা প্রথমে বলতে যাচ্ছি যে ওই ভিডিওটাতে দেখা যায় যে সামান্য কজন লোক তাকে এই এটা করেছে, তো সেখানে তাকে যখন এলাকা ছাড়তে বলা হচ্ছে তখন কিন্তু সে বলছে না থাকবো, তখন ওই ছেলেরা কিন্তু বলছে যে আমরা থাকতে পারি নাই। তার মানে ওই ছেলেরা দীর্ঘদিন থাকতে পারে নাই তার অত্যাচারে। তো তারই বহিঃপ্রকাশ হলো এই ঘটনাটা। আর এখানে ওই মুক্তিযোদ্ধা পরিচয়টা কেন হাইলাইট করা হচ্ছে, কেন আমাদের মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়াগুলো মুক্তিযোদ্ধার বিষয়টা কেন আনা হচ্ছে? এই যে আব্দুল কাদের সিদ্দিকী, যে নাকি বেসরকারির মধ্যে একমাত্র বীরোত্তম খেতাবধারী, তো সে তো আমার এলাকায় যখন একটা প্রাইমারি স্কুল একটা মিটিং করতে গিয়েছিল, তখন তো আওয়ামী লীগের লোকেরা তাকে এই নব্য রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে তাকে লাঞ্ছিত করেছে। তো তখন তো মুক্তিযোদ্ধা বিবেচনা নেওয়া হয় নাই। মুক্তিযোদ্ধা বিবেচনা যখন নাকি অপরাধ করে, তার বেলা তো অপরাধ ছিল না, যখন অপরাধী তার বেলায় মুক্তিযোদ্ধা বিষয়টা তো আনাটা কোনো যুক্তিতে আসে না। হ্যাঁ, এটা এই যে ভারতীয় মিডিয়াতে দেখলাম যে পশ্চিমবঙ্গের সেই উগ্রত্ব হিন্দুত্ববাদী নেতা। ধন্যবাদ আপনাকে। একটু প্রশ্ন না থাকলে সংক্ষিপ্ত করেন। ইশতিয়াক, যদি প্রশ্ন না থাকে একটু সংক্ষিপ্ত করবেন, কারণ সবাইকে সুযোগ দিতে চাচ্ছি। ইশতিয়াক, বলেন। ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক ডিসকানেক্ট হয়ে গেছেন। মোহাম্মদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ব্যক্তি একজন ডক্টর কাজী মনিরুজ্জামান স্যারের কাছে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, যতে মুক্তিযুদ্ধর নামটাই আসতেছে, এটা জোতার মালাতে মনে করেন মুক্তিযুদ্ধের নামটাই আসতেছে, এটা মুক্তিযুদ্ধদেরকে অপমানিত করা হয়েছে, সেটা তাদেরকে আইনের মধ্য দিয়ে শাস্তি দেওয়া হোক। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ আজকে বিশেষ করে যে জামাতের আমির সাহেব, উনি একজন সম্মানিত ব্যক্তি, হঠাৎ করে যে উনি যে একটা কথা বলেছে, এটা কত বড় আকারে প্রশ্নমুখী হতে পারে সেটা জনতাই আগামীতে ফয়সালা করবে। কারণ উনি যে কথাটা বলেছে, বাংলাদেশের শক্তি এবং দেশপ্রেমিক দুইজনকে উনি মেনশন করেছে। একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক আছে, সেটা আমরা দেখেছি, অতীতও দেখেছি, বর্তমানেও দেখতেছি। এর পরবর্তীতে বলা হয়েছে আর একটা হচ্ছে জামাত। তাহলে সেই জায়গায় দীর্ঘ 16 বছর 7 মাস যে খুনি হাসিনা দেশে যে এতগুলো গণহত্যার সাথে জড়িত, দেশে যে একটা অশ্লীল দেশের যে পরিস্থিতি নিয়ে গেছিলেন, তাহলে এই গত 16 বছর 7 মাস যাবত এত দেশপ্রেমিক কোথায় ছিল? এত দেশপ্রেমিক থাকা অবস্থায় হাজার হাজার মা বোনদের দর্শিতার শিকার হতে হয়েছে, এবং গণহত্যা থেকে শুরু করে এই 16 বছর 7 মাস
যে হারে আমার বাংলাদেশে গণহত্যা হয়েছে, এটা নজিরবিহীন ঘটনা হয়েছে, তাহলে এই গত 16 বছর 7 মাস দেশপ্রেমিক ব্যক্তিগুলো কোথায় ছিল? আমরা দেখেছি 5 আগস্টের আগে জুলাই মাসে, আপনারাও দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজও পর্যন্ত ঘুরতেছে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক গায়ে ছাত্র জনতা এবং আম জনতাকে গুলি করে ফাঁকির মতো হত্যা করা হয়েছে। তাহলে সেই দেশপ্রেমিক কোথায় ছিল? এটাই কি দেশপ্রেমিক ক্যাটাগরিতে পড়ে? ধন্যবাদ।